ভারতের পানি বোমা সংস্কৃতি, তিস্তা চুক্তি কি আদৌ বাস্তবায়িত হবে? দি এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। পানি বোমায় শব্দ যুগলটি জার্নালিস্টিক জার্গন। সাধারণত যারা সংবাদপত্রে সংবাদ মাধ্যমে কাজ করেন তারাই এটা ব্যবহার করেন। এটা রূপক অর্থে অর্থাৎ মেটাফরিক্যালি ব্যবহৃত হয়। এই অস্ত্র যে শুধু ভারতই প্রয়োগ করেছে তা না, বিভিন্ন দেশও অনেক দেশও করেছে, যেমন তুরস্ক, ইসরায়েল, ইরাক, ইথিওপিয়া, এমনকি চীন। কিন্তু ভারতের কথাটা আসে এই জন্যে একটু বিশেষভাবে যে ভারত স্বাধীনতা লাভের পরপরে অর্থাৎ 1947 সালে স্বাধীনতা লাভ করে। 1948 সালেই সে পাকিস্তানকে পানি দেওয়া বন্ধ করে দেয় অল্প দিনের জন্য, তবু তো শুরুতেই সে শুরু করে এই অস্ত্র প্রয়োগ। এরপর 1960 সালে ভারতের সঙ্গে পাকিস্তানের একটা চুক্তি হয়, সিন্ধু পানি বন্টন চুক্তি, ইন্ডাস রিভার ট্রিটি যেটা বলে, সেটা এরপরে ভালোই চলছিল। কিন্তু এই 2025 সালে ভারতের কাশ্মীর পহেলগামে সেখানে যে ট্যুরিস্ট ছিল, পর্যটক ছিল, তাদের উপর একটা হামলা হয়। ভারত অভিযোগ করে যে হামলাটি পাকিস্তানের মদদে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী এটা হামলাটি করে। সে যাই হোক, কিন্তু ঘটনাটি ছিল অত্যন্ত মর্মন্তুদ, অনেক লোক মারা যায়। এর পরপরই ভারত সেই সিন্ধু নদী পানি চুক্তিটি স্থগিত করে একতরফাভাবে। এর ফলে পাকিস্তানের বন্যার সৃষ্টি হয়, বিশেষ করে নিম্নাঞ্চলে, বেলুচিস্তানের ওই জায়গাগুলোতে আমরা দেখেছি অসংখ্য ঘর বাড়ি তলিয়ে গেছে, এবং তারপর যে সমস্ত গবাদি পশু সেগুলো ভেসে চলে গেছে, ফসল তো নষ্ট হয়ে গেছে। পাকিস্তান অবশ্যই আন্তর্জাতিক যে কনভেনশন যেটা আছে সেইটা সে ইনভোক করে একটা মামলা নালিশ করেছে আর কি। তো সালিসি যে ব্যাপারটি আছে সেখানে, কিন্তু ওই যে ঠুটো জগন্নাথের ব্যাপার, সেই ইউনো অর্থাৎ জাতিসংঘ বা এই জাতীয় প্রতিষ্ঠানগুলো কি তাদের কিছু করার ক্ষমতা রাখে? তারা হ্যাঁ রেকমেন্ড করতে পারে। যাই হোক, ভারত সে তার এই যে স্থগিত করে যেটা এই চুক্তিটি, সেটা এই অবস্থায় রেখে দিয়েছে। বাংলাদেশে ভারতের অস্ত্র প্রয়োগটা 1970 সালে, অর্থাৎ পানির বোমাটা সে ছোড়ে 1970 সালে, যদিও বাংলাদেশ তখনও হয়নি, কিন্তু এক বছর দেড় বছর পরেই তো বাংলাদেশ, এবং তারপরেই আমরা বেশ কিছুদিন পরে 4-5 বছর পরে আমরা দেখতে পাই সেই অস্ত্রের কুফল। সেটা ছিল ফারাক্কা ব্যারেজ। 1970 সালে ফারাক্কা ব্যারেজ তৈরি করে ভারত, এবং এর ফলে আমাদের যে দক্ষিণ পশ্চিম অঞ্চলে সেখানে ক্রমান্বয়ে পানি স্বল্পতা শুরু হয় এবং একটা পর্যায়ে গিয়ে পানিশূন্য অবস্থা থাকে। এরপরে আমরা দেখেছি 1976 সালে তিস্তার উপরে একটা বাঁধ দেয়, অর্থাৎ গজলডোবায়, ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় যে গজলডোবা আছে সেখানে তিস্তা নদীর উপরে একটা বাঁধ দেয়, এবং সে বাঁধের ফলে আমাদের উত্তরাঞ্চলের সেই পানির যে মানে বর্ষাকালে যে বন্যা, সেই বন্যাতে সব ডুবে যায়। আবার গ্রীষ্মকালে যে পানি যখন খরা, সেই সময় একদম সব কিছু শুকনো হয়ে যায়, শুষ্ক মৌসুমে কোনো পানির চিহ্ন থাকে না। তো এইগুলোর কারণে আমাদের সেই উত্তরবঙ্গের মানুষ যথেষ্ট সাফার করে। আমরা জানি সেই মঙ্গার কথা। তো এখন এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ আমাদের অস্তিত্ব বজায় রাখার জন্যে পানির ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া অবশ্যই আরেকটা পানি বোমার ব্যাপার ঘটেছে 2024 সালের আগস্ট মাসে, যখন এই যে ত্রিপুরা থেকে
ডুম্বুর বাঁধটা ছিঁড়ে দেয়, এর ফলে বিস্তীর্ণ এলাকা বাংলাদেশের ডুবে যায়, অনেক ক্ষয়ক্ষতি হয়। এই যে বিষয়গুলি, এগুলো মাথায় রেখেই বাংলাদেশকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয় এবং করেছে। তো অবশ্যই আমরা দেখেছি যে একটা গঙ্গা পানি নিয়ে একটা চুক্তি হয়েছে, সেটা 1996 সালে। তো সেই চুক্তি মোতাবেক বাংলাদেশ কিছু পানি পেত, খুব বেশি না। তো সেটা ওই দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যাপার। তো সেটা অবশ্যই এই 2026 সালের ডিসেম্বরেই এই চুক্তিটা শেষ হয়ে যাবে। এটা নবায়ন করার কথা মানে শোনা যাচ্ছে, হয়তো হবে, কিন্তু বিপদটা হচ্ছে যে ভারত সে আবার আরও বেশি পানি চাচ্ছে। সে বলছে যে আমার 30 থেকে 35 হাজার কিউসেক পানি দরকার। এমনিতে তো বেশি পানি নাই, তারপরে এত বেশি। তো এরপরে আমাদের কি মানে কি সফল পাবে এই চুক্তি নবায়নের ফলে, সেটা তর্কের বিষয়, এখন বিতর্কের বিষয়। এখন এই সমস্ত মানে ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার কদিন আগে একটা তারা প্রকল্প একনেক সভায় সেখানে পাশ করেছে। সেটি হলো এই যে পদ্মা ব্যারেজ বা পদ্মা নদীর উপরে বাঁধ তৈরি করা। তো এইটার জন্যে 35,000 কোটি টাকার মতো খরচ হবে এবং বছর 7 লাগবে এটা তৈরি করতে। এটা দেরিতে হয়েছে, আরও আগে হতে পারত, কিন্তু যাই হোক, বেটার লেট দ্যান নেভার, এটা শুরু হয়েছে এবং এটা বোল্ড স্টেপ। তো এইটা মানে অর্থায়নটা বাংলাদেশ সরকার নিজেই করবে বলেছে, কিন্তু শেষ পর্যন্ত কী হবে বলা যায় না, হয়তো বা নিতে হতে পারে কোনো সাহায্য। তো এটা তো একটা শুরু হচ্ছে, গুড বিগিনিং, এবং এটা আমাদের জন্য খুবই দরকার। এখন তিস্তার ব্যাপারে কি দাঁড়ায়? তিস্তার ব্যাপারে ভারতবর্ষী এখানেও সে মানে একটু মানে উষ্মা প্রকাশ করেছে, একটু ভ্রু কুচকিয়েছে, বাংলাদেশ এটা করলো কেন আমাদের ছেড়ে। এর আগে কিন্তু হাসিনার সঙ্গে কথা হয়েছিল এ ব্যাপারে যে তারা এর সঙ্গে সম্পৃক্ত হবে। যাই হোক, তিস্তার ব্যাপারে এখন আমাদের তিস্তা নদী যেটা ব্যারাজ দেওয়ার কথা, সেটা তো মানে তার জন্য একটা শুধুমাত্র আর্থিক সাহায্য লাগবে না, প্রযুক্তিগত সাহায্য আমাদের দরকার। তো এর জন্য চীন একমাত্র দেশ যেটা দুটো দিয়েই আমাদেরকে সাহায্য করতে পারে। এছাড়া আমরা দেশ দেখি না, যদিও ভারত এটাতে সম্পৃক্ত হতে চায়, কিন্তু ভারতের তো নিজেরই অর্থ নেই, সে কী করে অর্থ দিয়ে সাহায্য করবে? আর তার যে মানে টেকনিক্যাল যে সাপোর্ট, সেটাও তো খুব বেশি একটা রিলায়েবল না। তো এখন আমাদের চীনের দিকে তাকাতেই হবে যদি আমরা এই প্রকল্পটা বাস্তবায়ন করতে, তিস্তা প্রকল্পটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই। আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান কদিন আগে চীন থেকে ঘুরে আসলাম, অবশ্য তার আগে উনি ভারতে গিয়েছিলেন। তো এটা একটা ভারতের পত্রিকায় বলা বলি হচ্ছে, লেখালেখি হচ্ছে যে ডক্টর খলিলুর রহমান নাকি চীনকে বলেছে যে হ্যাঁ ঠিক আছে, চীনের আমাদের অর্থ দরকার, সহযোগিতা দরকার, সুতরাং এই যে প্রজেক্ট যেটা, এই প্রজেক্টে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট যেটা, এইটাতে যারা চাচ্ছে যে মানে আমাদের বাংলাদেশ সরকার চাচ্ছে যে এখানে সম্পৃক্ত হোক। কিন্তু ভারত আগেও না করেছে, এখনও ভারতীয় পত্রিকাতে আমরা যেটা দেখছি সেখানে হচ্ছে তারা বলছে যে ভারত এটা নিয়ে যথেষ্ট চিন্তিত, কারণ ভারত চায় না যে ও চিকেন নেকের ঘাড়ের উপরে থেকে একটা চীন তার নিঃশ্বাস ছাড়ুক, সেই দেশ অর্থাৎ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ুক আমাদের এই উত্তর পূর্বাঞ্চলীয় দেশগুলোতে, ভারতের যে রাজ্যগুলো সেখান থেকে, অর্থাৎ চীনের উপস্থিতি সে ভারত কোনো রকমই মেনে নিতে চাচ্ছে না। তারা বলছে যে আমাদের যে নিরাপত্তার ব্যাপার, এটা বিঘ্নিত হবে যদি চীন এখানে আসে। এখন এই বাধা, এই যে এটা একটা আপত্তি সত্ত্বেও যদি এটা সত্যি হয়ে থাকে যে খলিলুর রহমান সাহেব অর্থাৎ আমাদের ফরেন মিনিস্টার যদি মানে গো অ্যাহেড দিয়ে দেন চীনকে, অর্থাৎ চীনের সঙ্গে যদি একটা চুক্তিতে আসা যায়, তাহলে কিন্তু একটা
আমাদের মানে একটা বলা যাবে যে বাংলাদেশের জন্য একটা স্বাধীন পররাষ্ট্রনীতি বা স্বাধীন নীতি গ্রহণ করার ব্যাপারে একটা যুগান্তকারী পদক্ষেপ হবে যদি যদি এটা হয়। কারণ ভারত তো প্রথম থেকেই সেই বিরোধিতা করছে। আমরা যদি দেখি ভারতের এই বিরোধিতার করার কথা অর্থাৎ যে আপত্তির কথাটা বিশ্লেষণ করে দেখি, তাহলে দেখব যে এর কোনো ভিত্তি নেই। কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশের তো ভারতও জানে যে এখানে আমরা চাইব না ভারত এত বড় দেশ, আমরা একটা খুবই ছোট দেশ। তো আমাদের এখান থেকে আমরা ভারতের বিরোধিতা করব, আমাদের মাটি ব্যবহার করে, ভূমি ব্যবহার করে কোনো বিদেশি শক্তি ভারতকে আক্রমণ করবে, এগুলো সম্পূর্ণ অলীক কল্পনা, অলীক চিন্তাধারা, এবং এর কোনো যুক্তি নেই। এবং যদি সত্যি এটা হয় তাহলে মনে রাখতে হবে যে ভারত এত বিশাল দেশেও অত্যন্ত দুর্বল, মানসিকভাবে দুর্বল। কিন্তু ঘটনাটি হলো অন্য। এটাই না যে ভারত সত্যি সত্যিই মানে চীনের উপস্থিতিটাকে এইভাবে দেখছে, এটা বিষয় না, বিষয়টা অন্য। সেটা হলো যে ভারত চায় না যে তার পার্শ্ববর্তী দেশ অর্থাৎ প্রতিবেশী কোনো দেশ, সেটা বাংলাদেশি হোক, সে চীনি, নেপালি হোক, ভুটানি হোক, এই দেশগুলো উন্নত হোক, অর্থাৎ তারা সমৃদ্ধশালী হয়ে যাক। কারণ ভারতের যে রাজ্যগুলি আছে তারা তখন মনে করবে, ভারত যেভাবে চিন্তা করে সেটি হলো যে আমাদের চেয়ে তো এরা তো অনেক ভালো আছে, এটা অনেক উন্নত হয়ে গেছে। ধরা যাক সিঙ্গাপুরের মতো একটা দেশ হয়ে গেল বাংলাদেশ, তাহলে তো ভারতের জন্য এটা খুবই খারাপ ব্যাপার হবে। ভারত চিন্তা করে যে তার যে রাজ্যগুলি তারা তো সব বিদ্রোহ ঘোষণা করবে, তারা তো আলাদা হতে চাইবে, যে আমরা আলাদা হলে আমরা হয়তো একটা সমৃদ্ধশালী দেশ হব বাংলাদেশের মতো। মানে এরকম একটা চিন্তা হয়তো কাজ করছে ভারতের মনে, যার কারণে ভারত এই তিস্তা চুক্তির এমন প্রবল বিরোধিতা করছে। তিস্তা চুক্তিতে ওই যে চীনের সম্পৃক্ততার বিরুদ্ধে এই কথা বলছে। এখন ডক্টর ইউনূস তো অনেকটা শির দ্বারা করে, অর্থাৎ সোজা হয়ে উনি ভারতের সঙ্গে ডিল করেছেন, ভারতের সঙ্গে কথা বলেছেন। এখন দেখি আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কিভাবে ভারতের সঙ্গে এই তিস্তা চুক্তির ব্যাপারে ডিল করেন। আবারও দেখা হবে।